আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ছাত্রাবাসে নিজের কক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বেলা 4টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকায় আয়শা টাওয়ারে ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান। এরপর জানাবো চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। চট্টগ্রামে পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজশীল ৩৫ নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তিলক শীল ৪০ নামে আরও এক যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ জমেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের মতো বলল জামাত। সীমান্তে হত্যা পুষিন ইস্যুতে সরকারের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের মতোই শোনাচ্ছে। সরকার দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়ে ভিনদেশিদের মতো চরিতার্থ করছে। এবারে জানাবো গুম খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের পরিচয়ে যারা গণহত্যা, ভোট চুরি, গুম খুন, ব্যাংক ডাকাতির বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে সেসব সাংবাদিকদের ও গণমাধ্যমের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে তা জাতীয় সংসদে জানতে চেয়েছে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সম্পূরক প্রশ্নে তিনি এসব বিষয় জানতে চান। তার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং এসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো জামালপুরের সীমান্তে বিজিবি বিএসএফ এর উত্তেজনা। বিএসএফ গুলি চালালে বিজিবিও গুলি চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজিবি। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক বৃদ্ধকে পুশিনের অপচেষ্টাকে রুখে দিয়েছে বাংলাদেশের বিজিবির সদস্যরা। এই ঘটনায় বিএসএফ গুলি করতে চাইলে বিজিবির সদস্যরা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। এতে চরমভাবে কেঁপে উঠেছে এই বিএসএফ এর সন্ত্রাসীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ছাত্রাবাসে নিজের কক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বেলা 4টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকা থেকে আয়শা টাওয়ার ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীর নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ওই মেসে থাকা শিক্ষার্থীরা জানান যে মাহফুজুর রহমান তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং এই আত্মহত্যার ঘটনা আসলে তাকে কে বা কারা প্ররোচিত করেছে এটি কখনোই সত্য নয়, কারণ তার আত্মহত্যা করার পেছনে কেউ জড়িত নয়, বরং তিনি নিজেই তার আত্মহত্যার জন্য দায়ী। তার প্রেমিকার সঙ্গে কোনো ধরনের কোনো বিষয় হয়েছে বিধায় তিনি হয়তো এই আত্মহত্যা করে থাকতে পারেন বলে এমন কথাই জানিয়েছে ওই ম্যাচের শিক্ষার্থীরা। তারা আরও জানাচ্ছে যে উক্ত
শিক্ষার্থী সবসময় দরজা বন্ধ করে থাকত এবং তার গার্লফ্রেন্ডের সঙ্গে সারাদিনভর কথাবার্তা বলতো। এই পরিস্থিতিতে মূলত এমন একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আসলে বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি সুন্দরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন করে প্রেম ঘটিত এই ধরনের ঘটনা আসলে কতটা গ্রহণযোগ্য এবং এই ধরনের ঘটনা কতটা মানা যায় সেটি এখন দেখার বিষয়, কারণ অনেকেই এভাবে নিজের জীবনকে উৎসর্গ করছে প্রেমিকার জন্য। তার মৃত্যুর জন্য এজন্য কাউকে দায়ী করা যাচ্ছে না। চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজশীল ৩৫ নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় তিলকশীল ৪০ নামে আরও এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। থানা ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কোচোয়াই ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের চন্দ্রশালা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা একজনকে আবিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক আবিদুলের বাড়ি গাইবান্ধা জেলায়। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে যে উপজেলার কোচোয়াইয়ের চক্রশালা এলাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে বোরকা পরিহিত একজন সহ ৩ জনকে রাস্তার পাশে সন্দেহভাজন অবস্থায় অবস্থান করতে দেখা যায়। সময় পঙ্কজশীল ও তিলকশীল অপরিচিত ওই ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্দেহভাজন ৩ জন ধারালো অস্ত্র দিয়ে পঙ্কজশীল ও তিলকশীলকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পঙ্কজ ও তিলক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের মতো, বললেন জামাতের নেতারা। সীমান্তে হত্যা ও পুশিন ইস্যুতে সরকারের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের বক্তব্যের মতোই শোনাচ্ছে। সরকার দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়ে ভিনদেশের স্বার্থ চরিতার্থ করছে। আজ রাজধানী মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত ও আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। হামিদুর রহমান আজাদ জানান যে প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশীর মতো আচরণ করছে না। কোনো দেশের মানুষকে সীমান্তে সরাসরি গুলি করে হত্যার বিধান নেই, এটি মানবাধিকার সম্পন্ন পরিপন্থী। অথচ ভারতীয় সন্ত্রাসী বাহিনীরা তারা মূলত বাংলাদেশের জনগণকে তারা টার্গেট করছে। তারা ভারতীয় সন্ত্রাসীরা মূলত ভারতের যারা দরিদ্র শ্রেণীর মুসলিম মানুষ রয়েছে তাদেরকে সীমানায় এনে তারপর বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে। তাদের কথা হচ্ছে যে তারা মূলত বাংলাদেশে এদেরকে পাঠিয়ে দিয়ে মূলত বাংলাদেশের অবস্থাকে আরো অস্থিতিশীল করতে চায়। তাদের আরো উদ্দেশ্য হচ্ছে তারা সারা বিশ্বের বুকে এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তারা মূলত এমন কিছু করতে চাইছে যেটি সবার জন্য অনেক বড় ধরনের এক সমস্যার সৃষ্টি করবে। আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এখনো তিনি দেশের জন্য আসলে কিছুই করতে পারেনি। তার মতো ব্যক্তিত্বকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কল্পনা করা যায় না, কারণ তিনি দেশের কোথায় চেনেন কোথায় জানেন। তিনি ছিলেন ভারতে গুম অবস্থায়, অতএব তিনি তো আর দেশের সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানেন না। সুতরাং দেশটাকে কিভাবে ভালোভাবে চালাতে হবে না হবে সেটি তিনি আসলে জানেন না। তাই এই বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং বলা হচ্ছে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। তাই এখন থেকে এই সব বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। গুম খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সাংবাদিক পরিচয় যারা গণহত্যা, ভোট চুরি, গুম খুন, ব্যাংক ডাকাতি, বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছেন সেসব সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তা জাতীয় সংসদে জানতে চেয়েছে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ সংসদে এক সম্পূরক প্রশ্নের তিনি এসব কথা বলেছেন। জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসিন খান চৌধুরী বলেন যে সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, চাকরিজীবী কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ আইনের বিপক্ষে কাজ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পূরক প্রশ্ন করতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ জানান যে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন। দীর্ঘ ১৭ বছরের বেশি সময়
সাংবাদিকতা খুবই কঠিন পেশা ছিল। সে সময় অনেক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব রক্ষা পালন করে গেছেন। হাসনাত আব্দুল্লাহ জানান যে আওয়ামী লীগের সময় সাংবাদিক পরিচয় নিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম খুন, ব্যাংক ডাকাতি সেগুলো বৈধতা সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, ওনাকে বিভিন্ন ষড়যন্ত্রকারী দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি। বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া সহ বিভিন্ন নিউজে তারা খবর করত, অথচ এখন তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা কোথায়? এসব প্রশ্ন করেছেন হাসনাত আব্দুল্লাহ। তবে এসব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা হাসনাত আব্দুল্লাহর মতো একজন ভালো মানের নেতৃত্বর সামনে তারা হা হয়ে তাকিয়েছিল। তারা মূলত আসলে কিছুই করতে পারেনি। তারা মূলত একদম চুপিসারে হা হয়ে তাকিয়েছিল। মূলত তারা এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। এমনকি তারা নিজের রাষ্ট্রের জন্য বা নিজের দেশের জন্য তারা কিছুই করতে পারছে না।